এরপর তৃতীয় ভক্ত সম্মেলনের আরও একটি ভাষণ, গুরুদেব প্রদত্ত ভাষণ আশীর্বাদ বাণী থেকে পাঠ করবেন অরূপ কর্মকার দাদা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। সর্বপ্রথম গুরু মহারাজের আতুল চরণে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন পরম গুরু নিগমানন্দজি, সংঘ প্রতীক এবং বৃন্দা দেবী, সকলা চরণে প্রণাম জানাই। আশ্রমোক্ত সকল দেবদেবীর চরণে প্রণাম। মঞ্চে উপস্থিত পরিচালন সমিতির সদস্য, আশ্রমের সন্ন্যাসীবৃন্দ, বিদগ্ধ জনেরা, সকলের চরণে প্রণাম জানাই। উপস্থিত ভাতৃমণ্ডলী এবং মায়েদের চরণে প্রণাম নিবেদন করে তৃতীয় ভক্ত সম্মেলনের প্রথম দিবসে শ্রী শ্রী গুরুদেবের লিখিত ভাষণের অংশবিশেষ পাঠ শুরু করছি। ভক্ত সম্মেলনের সভা আমি ডেকেছি। ভক্ত সম্মেলন ডাকার প্রধান উদ্দেশ্য বাস্তুহারাদের দুঃখ দুর্দশা দেখে শুনে এবং ভবিষ্যৎ চিন্তা করিয়াই এই ভক্ত সম্মেলন ডাকা হইয়াছে। এখন তক আমি স্থূলদেহে তোমাদের কাছে আছি। তোমাদের রোগ শোক দুঃখ দারিদ্রতা আধি ব্যাধি যত কিছু তোমরা আমার নিকট বলিয়া হালকা বোধ করিতেছ। আমিও নানাবিধ ঔষধপত্র তন্ত্রমন্ত্র যোগবল যেখানে যেরূপ যাহা আবশ্যক তাহার ব্যবস্থা যেভাবেই হোক সাধ্যাতীতভাবেই করিয়া থাকি। কিন্তু আর দুদিন পর তোমাদের কি গতি হইবে এই চিন্তা করিয়াই আজ আমার স্থূল দেহ অসুস্থ হইতেছে। তোমাদের ভবিষ্যৎ পুরুষানুক্রমে একমাত্র মহৌষধ হচ্ছে সংঘবদ্ধ হওয়া। তোমরা যদি এই মহাসম্মেলনে সংঘবদ্ধ হইতে না পারো তবে তোমাদের দুঃখের পরিসীমা থাকিবে না। অতএব আজকের এই শুভ দিনে শুভক্ষণে আমার সাক্ষাতে সকলে প্রতিজ্ঞা করিয়া সংঘবদ্ধ হইতে পারো, তবে এই সম্মেলনের সার্থকতা হয়। আমিও সুস্থ হইয়া প্রাণে আনন্দ লাভ করিতে পারি। অন্যথায় এই অশান্তি নিয়াই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করিতে হইবে। আমি শিষ্যদের অবস্থা বুঝিয়া বহু চিন্তা ভাবনা করিয়া নববিধান প্রবর্তন করিয়াছি। শ্রীগুরু সংঘের সংগঠনের মূল ভিত্তি এই নববিধান। একটু শ্রদ্ধা ভক্তি হইলেই মানিয়া চলিতে পারে। সংগঠন নববিধান অনুসারে গড়িয়া তুলিতে হইবে। প্রত্যেক অঞ্চলের অন্তর্গত যে সকল স্থান আছে সেই প্রত্যেক স্থানেই শাখা সংঘ তৈয়ারি করিতে হইবে। শ্রীগুরু জয়। 1367 সালের তৃতীয় ভক্ত সম্মেলনের প্রথম দিবসে এই ভাষণটি ঠাকুর দিয়েছিলেন। শ্রীগুরু জয়। ধন্যবাদ অরূপ কর্মকার দাদাকে। এরপর এই ভাষণের উপরে ভিত্তি করেই পরবর্তী আলোচনা। শ্রীগুরু সংঘের সংগঠনের মূল ভিত্তি এই নববিধান। ভাষণ রাখবেন আমাদের আরও একজন জ্যেষ্ঠ বয়স্ক গুরুভ্রাতা, মধ্যমগ্রাম আঞ্চলিক শাখা সংঘের প্রধান কর্মী সুভাষেন্দু দাস দাদা। সংগঠনের মূল ভিত্তি এই নববিধান, এই বিষয়টি নিয়ে বলবেন 20 মিনিট সময়ের ভাষণ সুভাষেন্দু দাস দাদা ভাষণ রাখবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ, শ্রীগুরু সংঘের 39তম ভক্ত সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় আশ্রমের
করুণাময় সদ্গুরু ভগবান গতকাল থেকেই এই ভক্ত সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন, রত্ন সিংহাসন উপবেশন করে আছেন। তার রাতুল চরণে আমি ভুলুণ্ঠিত শতকোটি প্রণাম নিবেদন করি, প্রণাম জানাই সংঘ প্রতীক, প্রণাম জানাই দাদা গুরু স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজজির পাদপদ্মে সশ্রদ্ধ প্রণাম। সেই সঙ্গে প্রণাম নিবেদন করি শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে যে সমস্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম দেহে দেবীরা উপস্থিত হয়েছেন করুণাময় সদ্গুরু ভগবানের আহ্বানে, তাদের প্রত্যেককেই আমার বিনম্র চিত্তে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট সমস্ত সন্ন্যাসীদের চরণে আমার। সেই সঙ্গে প্রণাম জানাই সঞ্চালক সহ যে সমস্ত অতিথিবর্গ বা বিদগ্ধ জনেরাও মঞ্চে উপস্থিত আছেন, তাদেরকেও আমি আমার প্রণাম জানাই। সর্বোপরি প্রণাম নিবেদন করে করুণাময় সদ্গুরু ভগবানের আহ্লাদী মায়েদের চরণে প্রণাম জানাই প্রাণপ্রিয় গুরুভ্রাতাদের চরণে। আমার বিষয়সমূহ শ্রদ্ধেয় সঞ্চালক আপনাদের সামনে উপস্থাপন করেছেন। সেই সঙ্গে সময়টিও নির্ধারিত হয়ে আছে, 20 মিনিট সময় আমার বক্তব্য। আমরা যারা শ্রীগুরু সংঘের সঙ্গে যুক্ত আছি বা করুণাময়ের কৃপায় আমার পিতামাতার স্বীকৃতির ফলে তার চরণে আশ্রয় পেয়েছি, আমাদের কাছে এই বিষয় মনে হচ্ছে একটি নূতন শব্দ সংযোজিত হলো। আমরা কি সেই শব্দটি কখনোই দেখেছি বা শুনেছি? কারণ নববিধান আমরা পেয়েছি, প্রত্যেকেই পেয়েছি। দীক্ষা গ্রহণের পূর্বে করুণাময় ভগবান আমাদের হাতে নববিধানটি তুলে দিয়েছেন, দিয়ে এটিকে অধ্যয়ন করতে বলেছেন, অনুধাবন করতে বলেছেন। তা হয়তো আমরা প্রত্যেকেই করেছি। তারপর কি এটিকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি? পারিনি। তাই শব্দটিও আমাদের কাছে অত্যন্ত নূতন বলেই মনে হয়। কিন্তু না, 9টি বিধানের মধ্যে হয়তো বলতে পারবেন যে আপনি তো বলছেন কোথায় গুরুদেব সংগঠনের কথা 9টি বিধানে লিখে গেছেন। আপনারা দীর্ঘদিন যাবতই শুনছেন বা আশ্রম কর্তৃপক্ষ বা যারা যারা বিভিন্ন ধর্মসভায় বক্তব্য রাখতে যান, তারা কিন্তু একটি কথা প্রতিনিয়ত বলার ইদানিংকালে চেষ্টা করছেন। কথাটি হচ্ছে এই, গুরুদেবের কিছু ব্যক্ত ইচ্ছা আছে আর কিছু অব্যক্ত ইচ্ছা আছে। সেই অব্যক্ত ইচ্ছার মধ্যে কিছু কিছু শব্দ কখনো কখনো উনি ব্যবহার করেছেন, কখনো কখনো ওনার নিকটতম শিষ্যদের কাছে তা ব্যক্ত করেছেন। জনসমক্ষে বা গুরুভ্রাতাদের সম্মুখে সে কথাটি হয়তো ব্যক্ত করেছেন। শুনলেন তৃতীয় ভক্ত সম্মেলনে গুরুদেব তার অমৃতময় ভাষণে এই সংগঠন শব্দটি নববিধান অনুসারে সংগঠন গড়ে তোলার শব্দটিকে ব্যবহার করেছে। তদ্রূপভাবেই গুরুদেব যে সমস্ত লেখা লিখে গেছেন, যা এখনো বহু অংশে প্রকাশিত হয়নি, তার পাণ্ডুলিপি আছে, প্রকাশ করা যায়নি বা ভবিষ্যতে তা প্রকাশিত হবে। তার মধ্যে একটি অংশ আমি যে কথাটি আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় অরূপদা আপনাদের সামনে উপস্থাপন করে গেলেন, তারই একটি অংশ আমি এখানে পাঠ করে শোনাচ্ছি। সংগঠন নববিধান অনুসারে গড়িয়া তুলিতে হবে। প্রত্যেক অঞ্চলের অন্তর্গত যে সকল স্থান আছে সেই প্রত্যেক স্থানে শাখা সংঘ তৈরি করিতে হইবে এবং উক্ত সংঘের পরিচালনার জন্য প্রত্যেক স্থানে একটি করিয়া কর্মী সংঘ গঠন করিয়া সকলার সমান অধিকার দিয়া সকলকে
সংঘকে জাগৃত করিতে হইবে ও সংঘের কার্য নির্ভুলভাবে পরিচালনা করিতে হইবে। কার্য পরিচালনার সুবিধার জন্য হয়তো কর্মী সংঘের দুই একজন কর্মীর উপরে বিশেষ দায়িত্ব থাকিবে। তাহারা প্রতি শাখা সংঘে যোগদান করিয়া কার্য পরিচালনা করিবে এবং প্রতিটি শাখা সংঘের কার্য একই নিয়মে পরিচালিত হইবে। শ্রীগুরু সংঘ কর্মী সংঘের দ্বারা জাগৃত, সংগঠিত ও পরিচালিত হোক, ইহাই আমার আন্তরিক ইচ্ছা। আমরা যেটা মুদ্রণ করেছি গুরুদেবের স্বহস্তে লেখা, এখানটাই আছে। গুরুদেব তার স্বহস্তে এই কথাগুলো লিখে গেছেন। তাহলে আমরা শাখা সংঘগুলো কিভাবে গঠন করব বা নববিধান অনুসারে আমাদের এই শাখা সংঘগুলো চলবে, এই সংগঠন চলার ক্ষেত্রে ত্রিস্তরীয় ব্যবস্থার কথা উনি ব্যক্ত করেছেন। আঞ্চলিক শাখা সংঘ, কয়েকটি শাখা সংঘকে নিয়ে একটি অঞ্চল গঠিত হবে, কয়েকটি অঞ্চলকে নিয়ে একটি জোন গঠিত হবে, কয়েকটি জোনকে নিয়ে কেন্দ্রীয় কর্মী সংঘ গঠিত হবে। এই যে ব্যবস্থাপনাটি গুরুদেব করার উপরে সবচাইতে বেশি জোর দিয়েছেন। তাই তো উনি বলছেন কর্মী সংঘের দ্বারাই শ্রীগুরু সংঘ পরিচালিত হোক, জাগ্রত হোক, উন্নত হোক। আমাদের আজকের এই বিষয়ের উপরে সবচাইতে বেশি দৃষ্টি আকর্ষণ করতে হবে। এইভাবেই আমাদেরকে চলতে হবে। নববিধানে গুরুদেব একটি কথা বলছেন, প্রথম বাণীতেই গুরুদেব বলছেন, শ্রীগুরু সংঘ আমার প্রাণ, শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দেবে তার জন্য আমি প্রাণ দেব। একটা অঙ্গীকার। আমাদের কাছে নববিধানের প্রথম বিধানটি গুরুদেব নিজে আগে অঙ্গীকার করে নিলেন, তোমরা যদি আমার জন্য প্রাণ দাও আমি তোমাদের জন্য প্রাণ দেব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। কত বড় কথা তিনি বললেন। আমরা কি একবারও সেই কথাটিকে মূল্যায়ন করার চেষ্টা করছি না? যদি তাই করি তাহলে শ্রীগুরু সংঘে কোনো বিভেদের জায়গা থাকে না, সবটাই গুরুচরণে অর্পণ করে আমাদের একই চরণ স্পর্শ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মহাপঞ্চমীর দিনে করুণাময় সদ্গুরু ভগবান যজ্ঞবেদী ধৌত করছেন, সঙ্গে তার একনিষ্ঠ কয়েকজন কর্মী, তার মধ্যে হারাদন দত্ত, হারাই পণ্ডিত, টেপু নারায়ণ সহ আরও বেশ কিছু। শুধু ধৌত করছেন না, কেউ কেউ আবার মুচি ফুটো করে তাতে আম পাতার সরাত, আম সরাতগুলোকে গাঁথছেন। চতুর্দিক ঘিরে দিতে হবে যজ্ঞবেদীর উপরটা। এখনও পলাশীতে মহাপঞ্চমীর দিনে যজ্ঞবেদী ধৌত হয়। তো সেই সময়তে একজন অবাঙালি পুরুষ, যার বাড়ি বরিশাল জেলায়, উনি বরিশাল জেলায় থাকতেন, তিনি অবাঙালি, একজন হিন্দুস্থানি, মাথায় গান্ধী টুপি, খদ্দর পরে উনি আসলেন গুরুদেবের কাছে। গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন, দেখাই বললেন, কিও আমি কইছিলাম না তোমরা ইয়া রাখতে পারবা না? দেহ আজ অব্দি আমি চিনি স্পর্শ করি না। তার পরক্ষণেই হারাই পণ্ডিতকে ডেকে বললেন, হারাই, ভাতৃসংঘ স্থাপন করার সময় এসেছে, সময় এসে গেছে, এখন ভাতৃসংঘ স্থাপন করতে হবে।
গুরুদেব কথা শুনে হারুদা বললেন, হয় আপনার ইচ্ছে হয়েছে তখন করবেন। কয় চলো যজ্ঞের পর আশ্রমে যাই, গিয়া অমর টমর ওদের সঙ্গে সকলার সঙ্গে আলোচনা করিয়া বিষয়টা ঠিক করি। তার বেশ কিছুদিন পর দ্বিতীয় ভক্ত সম্মেলনের দ্বিতীয় ভক্ত সম্মেলনে 1367 বঙ্গাব্দের 25শে চৈত্র উনি কিন্তু নববিধান প্রকাশ করলেন। তার আগে 1365 বঙ্গাব্দে উনি প্রথম মাতৃসংঘ স্থাপন করলেন কালীঘাটে, যদিও এ নিয়ে মত পার্থক্য আছে। কেউ কেউ বলছেন ভাতৃসংঘ আগে স্থাপন হয়েছে। এ বিষয়টি পরিষ্কার করতে পারবেন শ্রদ্ধা খুশিদি হারুদা, আজকে বেঁচে নেই। আমি জানি খুশিদিরা তখন কালীঘাটে থাকতেন, খুশিদির নেতৃত্বেই তখন কালীঘাটে এই প্রথম মাতৃসংঘ স্থাপিত হয়েছিল। তার কিছুদিন বাদে বিভিন্ন জায়গায় ভাতৃসংঘ হতো। গুরুদেব যেখানটায় যেতেন সেখানটায় মায়েদেরকে একত্রিত করে সেইখানটায় পূজার্চনা, নাম এইসব উনি করতেন। পরে মহোৎসবও করতেন। সেগুলো কিন্তু শাখা সঙ্গের উৎসব নয়। আমরা অনেকেই সেইটাকে ধরে নিয়ে শাখা সঙ্গের উৎসবের মধ্যে ঢুকিয়ে শাখা সঙ্গের উৎসবের বয়সসীমা বাড়িয়ে ফেলি। এই হয়েছিল সে সময় মাতৃসংঘ ভাতৃসংঘের একটা বিষয়। জানি না, যদি আমার কোথায় এই বিষয়ে কোনো ভুল থাকে আপনারা নিজ গুণে আমায় ক্ষমা করেন, ভুলটি আমায় ধরিয়ে দেবেন। এইবার প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে এই ভক্ত সম্মেলন থেকে উজ্জীবিত হতে হবে যে গুরুদেব যে পদ্ধতিতে কর্মী সংঘ গঠন করতে বলেছেন, আমরা সেই সঙ্গ ধরুন একটা অঞ্চল, আমি এখান থেকে ধরে নেই বেহালা একটা অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, সেখানে প্রচুর গুরু ভাই বোনরা আছেন। সেখানটায় সেই অঞ্চলে যদি 10টা ভাতৃসংঘ মাতৃসংঘ হয়, সেই 10টা ভাতৃসংঘ মাতৃসংঘ একটা অঞ্চলে পরিণত হলো, আর সেই অঞ্চলটি একটা আঞ্চলিক শাখা সংঘ হিসাবে পরিগণিত হবে বা আঞ্চলিক জায়গা হিসাবে পরিগণিত হবে। গুরুদেব বলছেন তাদের কি কাজ আছে? যে কমিটিটা গঠন করার কথা বললেন, কর্মী সংঘটি গঠন করার, অঞ্চলে একটি কর্মী সংঘ গঠন করতে বলেছেন, তার মানে এই নয়। সেই কর্মী সংঘের এই কাজটি হচ্ছে এই যে বিভিন্ন শাখা সংঘগুলো উনি গঠন করেছেন, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, সেতু বন্ধন করা, তারা কি করছে কি করছে না, কোথায় কি অসুবিধা সুবিধা, এই যে বাড়তি যে দায়িত্ব দেওয়া আছে কর্মী সংঘে, তাদের কাজ হচ্ছে এদের সঙ্গে যোগাযোগ, সব সময়ের জন্য একটা যোগাযোগ রক্ষা করে চলা।